যেখানে বাঙালি ওখানে ডিভোটার, যেখানে বাঙালি ওখানে এনআরসির প্রবলেম। বিমল বিশ্বাস ডাঙৰীয়া, নারায়ণ সরকার ডাঙৰীয়া, লক্ষেশ্বৰ বড়ো ডাঙৰীয়া, প্রদীপ দাস ডাঙৰীয়া, আমার লীলাবতী প্রসাদ বাইদেউ আর পিঙ্কি সরকার, আর ইয়াত উপস্থিত আমার জ্যেষ্ঠ যিসকল ইয়াতে উপস্থিত আছে সকলোকে মোৰ প্ৰণাম যাচিছোঁ। ভাইসকলক মোৰ নমস্কাৰ, বাইদেউসকলকো প্ৰণাম আৰু নমস্কাৰ যাচিছোঁ। ৰাতিপুৱা যেতিয়া ষ্টাৰ্ট দিলোঁ গুৱাহাটীৰ পৰা, হোজাইৰ পৰা, আৰু ইয়াৰ অহাৰ উদ্দেশ্য আছিলে যে আমাৰ এই অঞ্চলৰ পৰা আমাৰ দাদাসকল আহিছিল আজি কেইদিনমান আগত আৰু কৈছিলে যে ইয়াৰ কিছুমান সমস্যা আছে, অলপ আলোচনা কৰিব। আৰু সেই মৰ্মে আজি আমি ইয়াত আহি পালোঁ। অহাৰ সময়তে মই দুইজন ব্যক্তিক আনিলোঁ লগত। এজন হৈছে তাপস দেৱনাথ ডাঙৰীয়া আৰু এজন হৈছে নাৰায়ণ ঘোষ ডাঙৰীয়া। কিন্তু দুয়োজন যে ছদ্মবেশী মই গমেই পোৱা নাছিলোঁ। তেওঁলোকৰ যে কিবা এটা এজেণ্ডা লৈ গাড়ীত বহিছে কিন্তু নাজানিছিলোঁ। ইয়াত অহাৰ পিছত যেতিয়া মোক এজেণ্ডা দিয়া গ'ল তেতিয়াহে গম পালোঁ যে এজন বাঙালী পৰিষদৰ কাৰণে আহিছে আৰু এজন মোৰ প্ৰচাৰৰ কাৰণে আহিছে। সেইকাৰণে মই কোনো ইলেকশ্যনৰ কাৰণে অহা নাই ইয়াত। মই আজি অহাৰ মূল উদ্দেশ্য হ'ল যে আমাৰ ইন্দ্ৰমোহন দা, আমাৰ নিপেন দা, আমাৰ বড়ো দা সকলোৱে আহিছিলে। এই অঞ্চলটোৰ কিছুমান সমস্যা আছে, এই সমস্যাবিলাকৰ লগত আলোচনা কৰি কেনেকৈ আমি তাৰ এটা স্থায়ী সমাধান আমি কৰিব পাৰোঁ। যিয়ে নহওক বাৰু, আপোনালোকৰ মাজত আহি সঁচাকৈ আজি বহুত বহুত ভাল লাগিছে। অঞ্চলটো বহুত ধুনীয়া, মানুহখিনিও ভাল, আৰু ইয়াতে বিবিধতা আছে, মানে প্ৰত্যেকটা জাতি মানুহসকল আছে। বাঙালী মানুহ আছে, অসমীয়া মানুহ আছে, নেপালী মানুহ আছে, বড়ো মানুহ আছে, কাৰ্বি মানুহ আছে, আৰু সকলোক লৈ আমি একেলগত থাকিব লাগিব। ভাৰতবৰ্ষৰ ভিতৰতে আছোঁ, অসমৰ ভিতৰতে আছোঁ, আৰু খালি অলপ চলপ প্ৰশ্ন আহে যে কাৰ্বি আংলঙত থাকিব নে নগাঁৱত থাকিব নে হোজাইত থাকিব। আমাৰ ইন্দ্ৰমোহন দাক খুব উদাৰ মনত কৈছে যে আমি য'তে থাকোঁ এটা জেগাত থাকিলেই হ'ল, আৰু খালি বাংলাদেশত যাব নালাগে, খালি ইণ্ডিয়াত থাকিলে হ'ল। আৰু সনাতনীসকলে একেলগত মিলি জুলি থাকিলে শক্তিশালীভাৱে থাকিব পাৰিব আৰু গাঁৱৰ উন্নতি হ'ব। কিন্তু মই আকৌ এটা বস্তু বিচাৰোঁ কি, সকলোক লৈ আকৌ হোজাইত থাকিব বিচাৰোঁ। সেয়া কাৰ্বিয়ে হওক, সেয়া বড়োৱে হওক, সেয়া অসমীয়াই হওক, বাঙালীয়ে হওক, নেপালীয়ে হওক, যিমান জনগোষ্ঠী আছে, মই ব্যক্তিগত ভাবোঁ যে সকলোক লৈ পেলাই আমি হোজাইত থাকিম, হোজাই সমষ্টিত থাকিম, আৰু হোজাই সমষ্টিত থাকি পেলাই আমি এই অঞ্চলৰ উন্নয়নৰ কাম কৰিম। সকলোৱে যেন মনত সুখ থাকে, কোনো সংঘাত নহয়, চব ভাই ভাই আমি ইয়াত। সেইকাৰণে এই কথাবিলাক মনত ৰাখিব। সৰু সৰু বস্তু থাকিবই অলপ চলপ ইপিনে সিপিনে, চব আঙুলিটো একে নহয়, হয় নেকি? চব আঙুলি একে নহয়, একে সমান নহয়। সেইকাৰণে ক'ৰবাত কম ক'ৰবাত বেছি থাকিব, কোনোবাই সেইটো বিচাৰিব, কোনোবাই সেইটো বিচাৰিব। কিন্তু আমাৰ উদ্দেশ্য হ'ল কি, আমাৰ চব সকলোৱে মিলি জুলি থাকিব লাগে, মৰম প্ৰীতিৰে থাকিব লাগে, আৰু সেই কামটো আমি কৰিম, আৰু আগন্তুক দিনত সেই উদ্দেশ্যৰে কাম হ'ব। বৰপথাৰ অঞ্চলটো যেতিয়া ৰহা সমষ্টিৰ ভিতৰত আছিল তেতিয়াও শেষত আছিলে, হোজাইত সোমাই গ'ল তেতিয়াও শেষত হৈ গৈছে। আমি কেনেকৈ বৰপথাৰ অঞ্চলটো হোজাইত 1 নম্বৰ কৰিব পাৰোঁ তাৰ চিন্তাটো কৰিব লাগে। কাৰণ ৰহাত আপোনালোকে শেষত আছিলে, এতিয়া কিয় শেষত থাকিব? এখন 1 নম্বরে থাকতে হবে, তাই না দিদিরা? সেই জন্য 1 নম্বর যদি থাকতে হয় তার উন্নতি করতে হবে। এখন উন্নতি করতে গেলে কি কি করতে হবে সেইগুলো কথাকে আমরা আলোচনা করতে হবে। প্রথম কথা হলো কি, আমাদের রাস্তা ভালো হতে হবে। আমাদের হোজাইয়ের সাথে সম্পর্কটা রাস্তার মাধ্যমে হবে। প্রথম ভালো ব্রিজ বানাতে হবে দুটো, যেন এখান থেকে যেন হোজাই পৌঁছাতে বেশি সময় না লাগে। আপনাদের আগামী দিনে যে ব্লক হবে সেটা হচ্ছে যুগিজান ব্লক। তো যুগিজান ব্লকে আমাদের মানুষেরা যেন পৌঁছাতে পারে বা আমাদের বাইরেরা যেন গিয়ে ওখানে কাজ করতে পারে, তার জন্য তো রাস্তার ব্যবস্থা লাগবে। না তো যদি দূরে ঘুরে যেতে হয় তো অনেক সময় লাগে। যদি ওদিকে আপনার কি বলে ডঙ্কা মক্কা হয়ে যেতে লাগে, ওদিকেও দূর হবে, আর এদিকে মাদারটলি হয়ে গেলে এদিকেও দূর হবে। এই জন্য আমরা চেষ্টা করব সবসময়, আমার একটা মাথায় আগের থেকেই আছে যে আমরা মাঝখান দিয়ে আমরা কিভাবে দুটো রাস্তা বানাতে পারি। লংঝাপ হয়ে কিভাবে যাওয়া যায়, না তো রাজাগাঁও ওখান থেকে আরেকটা কিভাবে বানানো যায়,
দুটো রাস্তা যদি আমাদের হয়ে যায়, দুটো রাস্তা হয়ে গেলে এই অঞ্চলটা আর বলবে না যে এটা শেষে আছে বলে, এটা প্রথমেই এসে যাবে। অনেকে আমাকে কানের মধ্যে এসে ফুসফুস করছে পুলিশ স্টেশন লাগে। পুলিশ স্টেশন কখন লাগে? চোর ডাকাতটা থাকলে পুলিশ স্টেশন লাগে। এখানে তো আমি চোর ডাকাত তো দেখি না, আমি দেখি সব ভালো ভালো মানুষেরা রয়েছে। হয়েছে মোবাইল 26-এর পর থেকে, 26-এর মে মাসের পর থেকে সব কন্ট্রোল হয়ে যাবে। পারিব 26-এর মে মাসের পর থেকে এইসব ছোটকা চাটকা ব্যাপার থাকবে না। আর পুলিশ স্টেশনও হবে এখানটায়, এটাও বললাম যে একটা পুলিশ স্টেশনও এখানে হবে, একদম জায়গাতে হবে, চিন্তা করতে লাগে না, ঠিক আছে না? এইগুলো কিছু কিছু বিষয় আছে, এগুলো দিয়ে আমরা এখন বেশি আলোচনা করে মন খারাপ করে লাভ নেই, এখানে কোনো চিন্তা করতে লাগে না। আমাকে আবার দু একটা কথা বলা হয়েছে, যেখানে বাঙালি ওখানে ডি ভোটার, যেখানে বাঙালি ওখানে এনআরসির প্রবলেম। এই জন্য এই বিষয়গুলোকে আমি বলি, আমার থেকেও বেশি এখন শক্তিশালীভাবে কাজ করছেন বাঙালিদের জন্য বা হিন্দু সমাজের জন্য, তার নাম হচ্ছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবং নরেন্দ্র মোদী মহাশয় দিল্লিতে আছে, আসামে আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী রয়েছেন। তারপরে আমি মনে করি ডি ভোটার হোক, এনআরসি হোক, যে কোনো বিষয় হোক, বাঙালি হিন্দুদের ব্যাপার নিয়ে আলোচনা করতে হবে না। খালি সময়ের কথা, এটা ভাববেন না যে নরেন্দ্র মোদী বা হিমন্ত বিশ্ব শর্মা তারা ধাপ্পাবাজির রাজনীতি করেন, এটা ভাববেন না। ধাপ্পাবাজি না, অনেক ধরনের বাধা বিঘ্নতা থাকে, তার মধ্যে দিয়ে পাশ করতে হয়। আমাকে কয়েকদিন আগে এখানে বাঙালি পরিষদের যারা নেতারা রয়েছেন, আমি ওনাদের উদ্দেশ্যেও বলতে চাই, কারণ আপনারা যখন সমাজে গিয়ে কাজ করবেন এই কথাগুলো বলতে হবে যে এটা ঠিক যে বিগত 1991 থেকে আজকে অবধি যে ডি ভোটারের যেটা ইস্যু, এটা তো গতকালকে পরশুর ইস্যু না, 1991 থেকে চলছে। 1991 থেকে ডি ভোটারের সমস্যা চলছে। এবং এনআরসি যখন প্রথম বানানো হয় তখনও কিন্তু বিজেপি সরকার ছিল না। 2013 সনে প্রথম পাইলট প্রজেক্ট হয় বরপেটাতে, তাতে ফায়ারিং হয়েছিল, আপনারা নিশ্চয়ই মনত আছে। 2 জন মানুহ মৰিছিলে ফায়াৰিঙত। কোনে আন্দোলন কৰিছিল, কোনে বিচৰা নাছিলে এনআৰসি, এইটো সকলোৱে ৰাইজে জানে। কিন্তু তাৰ পিছত পাইলট প্ৰজেক্ট হোৱাৰ পিছত 2015 চনৰ পৰা মূলত আপোনাৰ এনআৰসিৰ কাম আৰম্ভ হ'ল। এইকাৰণে এনআৰসিৰ যিবিলাক নিযুক্তি হৈছিল সেইটো বিজেপি চৰকাৰত হোৱা নাই, তাৰ চৰকাৰত হৈছিলে, কংগ্ৰেছ চৰকাৰত হৈছিলে। কাৰ নেতৃত্বত হৈছিলে? প্ৰয়াত তৰুণ গগৈ ডাঙৰীয়াৰ নেতৃত্বত হৈছিলে। এইকাৰণে তেখেতে নিযুক্তি কৰিছিল অফিচাৰসকলক কোনে এনআৰসিৰ কাম কৰিব বুলি। আৰু স্বাভাৱিকভাৱে কোনোবা মৌলানা মৌলবীৰ ল'ৰা ছোৱালীয়েহে নিযুক্তি পাইছিল, হয়নে নাই? আৰু তেওঁলোকৰ উদ্দেশ্য কি আছিলে? যে যিমান পাৰে হিন্দু মানুহসকলৰ নাম এনআৰসিৰ কৰ্তন হ'ব লাগে, তেওঁলোকৰ নামৰ পিছফালে ডি ভোটাৰ লাগিব লাগে। আৰু তেওঁলোকে এটা বস্তু বিচাৰিছিলে কি, যে যেতিয়া আমাৰ অসমত আন্দোলন হ'ল, সেই আন্দোলনৰ সময়ত আমি গম পাইছিলোঁ 80 লাখ বাংলাদেশী মুছলমান আমাৰ অসমত আছে। আৰু সেইখিনি ঢাকিবৰ কাৰণে তেওঁলোকে এই ৰাজনীতিটো কৰিছিলে। তেওঁলোকে কি কৰিলে? 80 লাখ বাংলাদেশীৰ নাম এনআৰসিত আহি গ'ল। আৰু যিসকল মূলত ভাৰতীয় তেওঁলোকৰ নামত এনআৰসিত নাহিলে, আৰু সেইখিনি মেক্সিমাম বাঙালী হিন্দু আছিলে। কিন্তু ভয় খাব নালাগে, নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া তেওঁ ভালকে বুজি পাইছে যে এই আমাৰ যিসকল মানুহৰ নাম অহা নাই এনআৰসিত, তেওঁলোকৰ কাগজ পত্ৰ আছে কাগজ পত্ৰ। কাৰণ অসমত বাঙালী হিন্দু 100% যে ইষ্ট পাকিস্তানৰ পৰা আহিছে সেইটোও নহয়। 100 জনত কি 100 জনে মানে ইষ্ট পাকিস্তানৰ পৰা আহিছে নেকি? অহা নাই তেনেকে। বহুত মানুহটো পশ্চিম বাংলাৰ পৰাও আহিছে, বহুত মানুহটো ইয়াতে থলুৱা আছিলে, সিলেট জিলাটোতো এনেও অসমতে আছিলে।
যিসকল ধৰক কিছুমান মানুহ ডিছপ্লেচ হৈছে তেওঁলোকে ৰিফিউজি হিচাপে অহা নাই, ডিছপ্লেচ পাৰ্চন হিচাপে আহিছে। 1947 হিন্দু মুছলমানৰ ভিত্তিত দেশ বিভাজন হৈ গ'ল, তো হিন্দু থাকিব ক'ত? তো স্বাভাৱিকভাৱে যদি আমি বাংলাদেশৰ মেপটো চাওঁ, আপোনালোকে আজি ঘৰত গৈ বাংলাদেশৰ মেপটো চাব, বাংলাদেশৰ মেপটো চালে গম পাব যে আমি সোঁফালে মানে ৰাইট চাইডে আমাৰ নৰ্থ ইষ্টটো পৰিছে, আৰু বাওঁহাতে বাংলাদেশৰ বাওঁহাতেৰ মেপ চাইডত পশ্চিম বাংলা পৰিছে। আমাৰ যিটো নৰ্থ ইষ্ট আছে, নৰ্থ ইষ্টৰ পিনে যিবিলাক জিলা আছে বাংলাদেশৰ, সেই জিলাবিলাকৰ নাম কি কি আছে? একদম তলৰ পৰা যদি চায়, প্ৰথম জিলাটো হৈছে নোয়াখালী, নোয়াখালীৰ পিছত কি আছে? কুমিল্লা, কুমিল্লাৰ পিছত কি আছে? সিলেট, সিলেটৰ পিছত কি আছে? ময়মনসিং, তেনেকৈ আছেতো। সেইকাৰণে যদি দেখে স্বাভাৱিকভাৱে অসমৰ পিনে বা নৰ্থ ইষ্টৰ পিনে এইকেইটা মানুহে বেছি আছে। আৰু থাকিবই ন, যাব ক'ত? তাৰ পৰাতো আৰু আমেৰিকা যাব নোৱাৰে, লণ্ডনত যাব নোৱাৰে, ভাৰতবৰ্ষতে থাকিব লাগিব, আৰু ভাৰতবৰ্ষতে জন্ম হৈছে। সেইকাৰণে 1947 যেতিয়া বিভাজন হ'ল, তাৰপিছত যিখিনি হিন্দু ডিছপ্লেচ হ'ল সেইখিনি মানুহটো ইয়াত আছে আৰু থাকিছে। বাংলাদেশৰ জন্ম কেতিয়া হ'ল? বাংলাদেশৰ জন্মটো আৰু পিছত হ'ল, 1971 হ'ল। কোনো বাংলাদেশৰ পৰা অহা নাই। যদি কিছুমান হিন্দুৱে অসমত বা নৰ্থ ইষ্টত কিছুমান ৰাজ্যত আছে, তেওঁলোকে ইষ্ট পাকিস্তানৰ পৰা আহিছে, বাংলাদেশৰ পৰা অহা নাই, ইষ্ট পাকিস্তান। আৰু ইষ্ট পাকিস্তান আমি বনোৱা নাই, আমাদের বাপ ঠাকুর দ্বারা বানায় নাই। কাদের বাপ ঠাকুর দ্বারা বানিয়েছে আমরা জানি ভালো করে, কাদের পূর্বজরা পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান বানিয়েছে আমরা ভালো করে জানি। আর কিন্তু তাদের সন্তানরা এখানে এসে এখন উস্তাদি মারছে, কচুয়া গেলে তো বসাই যায় না, ডিং ফিং গেলে তো অবস্থাই কাম। গুরুজনার জন্মস্থান এটা দখল হয়ে গেছে, গুরুজনার জন্মস্থান এটা দখল হয়ে গ'ল, যন্ত্ৰণা এনেকুৱা। কিন্তু এজন সঁচাকৈ এজন বাঘ এতিয়া আহিছে, ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। অলপ সময় দিব লাগিব, এটা দুটা তিনটাকে খালি করে দিব। ক্যান্সার যখন হয় আমরা ভয় পেয়ে যাই না? কেউ যদি এখন আমাকে বলে ভাই শিলাজিৎ তো আমি এখন রিপোর্ট দেখেছি আপনার তো ক্যান্সার হয়েছে, আমার তো আধা জান এখানেই বেরিয়ে যাবে। তারপরে বাঁচার জন্য বলবো ডাক্তারবাবু এখন কি করতে হবে? বলে না, যে জায়গায় ক্যান্সার হয়েছে ওটাকে আগে অপারেশন করতে হবে, অপারেশন করার পর কেমো দিতে হবে। কতটা কেমো লাগে? বলে মিনিমাম বলে 12টা কেমো লাগবে, 16টা লাগবে। আসামে এখন ক্যান্সার হয়েছে, যে ক্যান্সারের দাগ আমরা এখন কচুয়াতে দেখতে পারি, যে ক্যান্সারের দাগ আমরা এখন দিঘিতে দেখতে পারি, আলিপুখুরি দেখতে পারি। তো ওই ক্যান্সারকে অপারেশন করতে গেলে আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় ডাক্তার সার্জন, সার্জন অপারেশন কারা করে? সার্জন। সার্জন হচ্ছে কে? ডক্টর হয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছে যে আমি ক্যান্সার মুক্ত করে দিব অপারেশন করে, আর কেমো একটু বেশি করে দিতে হবে। কেমো ওই 12টা 16টা দিয়ে হবে না, হয়তো 50টা বা 100টাও লাগতে পারে। এমন কেমো দেওয়া হবে যে ক্যান্সার আবার জেগে উঠতে পারবে না। কিন্তু তা করতে গেলে তো ধৈর্য রাখতে হবে। এই জন্য প্রত্যেক সমাজকে এটা দায়িত্ব যে আমরা একসাথে দাঁড়াই। ছোট ছোট আজগুবি কথাতে আমাদের দাঁড়াতে লাগে না। আমি বিশেষ করে বাঙালি সমাজকেই বলছি যে কিছু কিছু সংগঠন আছে, কিছু কিছু নেতারা আছে, তারা সুযোগ খুঁজে খালি ভয় দেখাবার বাঙালি সমাজকে। এখন এখন নতুন একটা ভয় বেরিয়েছে ডি ভোটার নিয়ে। কি বলছে? যে ডি ভোটারটা আগে দিয়েছিল যে বাঙালি হিন্দুদের নাম ডি ভোটারে থাকবে না, আর এখন হঠাৎ আবার গভর্নমেন্ট বলছে না না, বাঙালি হিন্দুর যেটা বলা হয়েছিল এটাকে আমরা এখন রাখতে পারবো না, যে নোটিফিকেশনটা। কিন্তু গোর্খাদের হয়েছে, রাজবংশীদের হয়েছে, তো বলছে বাঙালিরা কেন হবে না? আর এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের মনেও আছে, যদি গোর্খারা যদি ক্যাবিনেট ডিসিশন নিয়ে বলা হয়েছে যে তাদের নাম ডি ভোটার আর থাকবে না, বা রাজবংশীদের ক্ষেত্রে যদি বলা হয়েছে যে তাদের নাম ডি ভোটারে থাকবে না, তাহলে বাঙালিদের মধ্যে এখন ভয় ঢুকেছে যে আমাদের নোটিফিকেশনটা ক্যান্সেল করেছে, তাহলে আমাদের কি হবে? আমাদের বাঙালি হিসেবে কেন বলে না? আমাদের বাঙালি হিসাবে এই জন্যই বলে না কারণ বাঙালিদের মধ্যে 250% হচ্ছে মুসলমান। কি বুঝলেন? বলেন কত পার্সেন্ট? 250%। কিভাবে 250%?
কারণ আসামে মুসলমানের সংখ্যা হচ্ছে 1,20,00,000। আমি থলুয়া মুসলমান বাদ দিল, অসমীয়া মুসলমানটো বাদ দিল, বাকি যে মুসলমান আছে 1,20,00,000 আছে। বাঙালি কত আছে? 60 লক্ষ। সারা আসামে 60 লক্ষ বাঙালি আছে, বরাক ভ্যালি ব্রহ্মপুত্র ভ্যালি মিলিয়ে। পার্সেন্টেজ কত হলো? 250% হলো কিনা? গোর্খাদের মধ্যে মুসলমান কত পার্সেন্ট আছে বলেন? কত পার্সেন্ট? 0%। রাজবংশীদের মধ্যে কত পার্সেন্ট মুসলমান আছে? 0 হলে বা 1%ও হবে না, ধরেন কমই হবে, ঠিক আছে? এই জন্য যখন রাজবংশীর কথা বলবে তখন কোনো আমার প্রবলেম নেই, যখন গোর্খার কথা বলবে তখন আমার এই সব প্রবলেম নেই। কিন্তু বাঙালিকে বললে 250% মুসলমান তার ফায়দা নিয়ে যাবে। তো বাঙালি হিন্দুরা আমরা কি দেশভক্তি করি না দেশের সাথে গাদ্দারি করি বলেন? আমরা দেশভক্তি করি। আমরা 2-5 জনকে বাঁচাতে গিয়ে আমরা 250% বাংলাদেশি মূলের মুসলমানদেরকে কি আমরা নাগরিকতা দিয়ে দিব নাকি? আমরা ডি ভোটার মুক্ত করে দিব নাকি বলেন? এই স্বাভিমান তো বাঙালির হতে পারে না, কোনো যুবকের হতে পারে না, কোনো প্রকৃত বাঙালি হিন্দুর এই চরিত্র হতে পারে না। এই জন্য মনে রাখবেন, ডি ভোটারের সমস্যা ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা সমাধান করবে। একজন লোককেও না নিজের মাটি ছাড়তে হবে না নিজের দেশ ছাড়তে হবে, এটা মনে রাখবেন। অশান্তিতে ভুগবেন না। হিন্দুর জন্ম কোথায় হয়েছে? হিন্দুর জন্ম কি আরবে হয়েছে? হিন্দুর জন্ম তো আরবে হয়েছে। আরবে কার জন্ম হয়েছে? তা অধিকারটা কার বেশি? খ্রিস্টানের জন্ম কোথায় হয়েছে? জেরুজালেমে হয়েছে, ভারতবর্ষে হয় নাই। ভারতবর্ষে কোন কোন ধর্মের জন্ম হয়েছে বলেন? ভারতবর্ষে জন্ম হয়েছে সনাতনী ধর্মের জন্ম হয়েছে। ভারতবর্ষে কার জন্ম হয়েছে? জৈন ধর্ম হয়েছে। ভারতবর্ষের কার জন্ম হয়েছে? বুদ্ধ ধর্মের জন্ম হয়েছে। ভারতবর্ষে কার জন্ম হয়েছে? শিখ ধর্মের জন্ম হয়েছে। এইসব তো আমাদেরকে বলা হয় থলুয়া ধর্ম, মানে মাতৃধর্ম, মাতৃভূমি, মাতৃধর্ম। এখন যারা মাতৃধর্মকে ছেড়ে আরবের ধর্মকে নিয়ে নিয়েছে, জেরুজালেমের ধর্মকে নিয়ে নিয়েছে, এটা তো আমার দেখা দরকার নেই। তাদের দেশের লোকরা বুঝবে। আর তাদের দেশের যারা নেতারা আছে বা তাদের দেশের যারা ভগবানরা আছে তাদেরকে তো ভিসা নিয়ে আসতে হবে। মোদি থাকাকালীন ভিসাও পাবে না, তাদেরকে রক্ষা করারও কেউ নাই, তাই না? আরে রক্ষা করার জন্য তো আসতে হবে। তো যাই হোক, আমরা ওই চর্চা এখন যাই না। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে কি, আমার নিজের জাতির লোকেরা মাঝে মাঝে ভয়ে আতঙ্কে থাকে। এই ভয়টা মন থেকে বার করে দেন, এই ভয়টা মন থেকে বার করে দেন। আমি আপনাদের সাথে আছি, কারণ আমিও আপনার একজন অংশীদার। এটা ভাববেন না যে আমি এখানে আপনাকে মরম প্রীতি দেখাতে এসেছি। আমি এখানে মরম প্রীতি দেখাতে আসি নাই। আমি এসেছি এই জন্যে, আমার বাড়ির যে সমস্যা একই সমস্যা আপনার বাড়িরও একই সমস্যা, আর ওই জন্য আমি এখানে এসেছি। তাই বলি, আমি যেরকম ভয় করি না, আপনারও ভয় করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। সেই জন্যে এই কথাগুলোকে রাখবেন। আর একটা কথা মনে রাখবেন, যত মত তত পথে চলবেন না। যত মত তত পথে চললে রাজনীতিতে অসুবিধা হয়। ধর্মের ক্ষেত্রে আলাদা। রামকৃষ্ণ পরমহংস কি বলেছেন? যত মত তত পথ। সেটা ভগবানকে দর্শন পাওয়ার জন্য। আপনি এই পথে গেলেও ভগবান পাবেন, ওই পথে গেলেও ভগবান পাবেন। কিন্তু রাজনীতিতে এই পথ ওই পথে গেলে আপনি হিমন্ত বিশ্ব শর্মা অবধি পৌঁছাতে পারবেন না। হেমন্ত বিশ্ব শর্মা অবধি পৌঁছাতে গেলে এক মত এক পথেই চলতে হবে। এই কথাগুলো মনে রাখবেন আপনারা, তাহলে কোনোদিনও অসুবিধা হবে না। আর কেউ ভয় খাবেন না, কেউ ভয় খাবেন না। এটা ভারতবর্ষ, এটা ভারতবর্ষ, এটা মনে রাখবেন। বাঙালি পরিষদের সভাপতি এখানে আজকে এসছেন। বাঙালি পরিষদ হয়ে আমাকে দু একটা কথা বলতে বলা হয়েছিল, কারণ আমি বাঙালি পরিষদ আসামের মুখ্য উপদেষ্টা। এটার মূল মন্ত্র হচ্ছে, আমরা বলি যে বাঙালি পরিষদ কেন করা হচ্ছে। বাঙালি পরিষদ এই জন্যই, কারণ বাঙালি মানুষরা ছত্রভঙ্গ হয়ে আছে, তার জন্যই একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে যেন এক মত এক পথে চলা যায়। কিন্তু বাঙালি পরিষদের মূল মন্ত্র হচ্ছে যে আমাদের দুটো মা। দিদিরা, কৃষ্ণর কয় মা ছিল? কৃষ্ণর কয় মা? 2 মা। একজন জন্মদাতা মা, একজন পালিত মা। জন্মদাতা মায়ের নাম কি? দৈবকী। আর পালিত মায়ের নাম যশোদা। সেইভাবে
বাঙালি হিন্দুদেরও আমাদের দুটো মাতৃভাষা। একটা মাতৃভাষা হচ্ছে যেটা আমার মায়ের মুখ থেকে আমি শিখেছি, আমার জন্মদাতা মায়ের থেকে পেয়েছি, ওটা বাংলা ভাষা। আরেকটা মাতৃভাষা হচ্ছে কি, যেটা আমার ধরিত্রীর থেকে পেয়েছি, মাতৃভূমির থেকে পেয়েছি, সেটা অসমীয়া ভাষা। সেই জন্য মনে রাখবেন, কৃষ্ণর যদি দুটো মা হতে পারে, আমরা বাঙালিদেরও আমাদের দুটো মাতৃভাষা, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে অসমীয়া। আর দুটো ভাষাকে আমাদের এক স্তরে আদর করতে হবে। বরঞ্চ কৃষ্ণ তো যশোদাকেই বেশি পেয়েছে, জন্মদাতা মার থেকে যশোদার সাথেই সারা জীবন কাটিয়ে গেছেন। এই জন্য আমাদের এই মাতৃভূমিতেই জন্ম, এই মাতৃভূমিতেই আমাদের মৃত্যু, এই মাতৃর জন্যই আমাদের সবকিছু উৎসর্গ করতে হবে। এই জন্য বৃহত্তর অসমীয়া সমাজের আমরা একটা অংশীদার, একসাথে মিলে মিশে কাজ করতে হবে। আর তাহলে তারা কেউ সাহস করবে না। আজকে যদি 11টা জেলা থলুয়া অসমীয়া মানুষের হাত থেকে বেরিয়ে গেছে, সেটাকে আবার ফিরিয়ে আনা, রক্ষা করা আমাদেরও অধিকার আছে, আমরাও করতে হবে। সেই জন্য আমরা সবাই মিলে এই কাজগুলো করব। খালি মনের জোর রাখবেন, ভয় পাবেন না। কালকে নোটিশ আসতে পারে, হয়তো আজকে আমি কথা বলে যাচ্ছি, কালকে বাড়িতে নোটিশ আসবে, হয়তো ডি ভোটারের নোটিশ। ভয় করার কিচ্ছু নেই, নোটিশ আসছে, কি আছে, নোটিশগুলো আমাকে দিয়ে দিবেন। এখানে বাঙালি পরিষদে যারা দায়িত্ব নিয়েছেন, আমাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বিমল বাবু কই, কোনো ডি ভোটারের যে নোটিশ আসে আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। কোনো ধরনের নাগরিকতার ব্যাপার নিয়ে কিছু আসে আমাকে জানাবে, আমি সঙ্গে সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়কে বলবো। কারণ এখানে 1971-এর পরে কেউ আসেনি, কেউ বাংলাদেশ থেকে আসেনি। যারা দুই একজন আছে তারা ইস্ট পাকিস্তান থেকে আসছিল। কারোর বাড়িতে হয়তো রিফিউজি সার্টিফিকেট আছে, কারোর বাড়িতে হয়তো মাইগ্রেশন সার্টিফিকেট আছে, কারোর বাড়িতে অনেক পুরনো ডকুমেন্টস আছে, তারপরে হয়তো নাম অন্তর্ভুক্ত হয়নি এনআরসিতে। এটা দুর্ভাগ্যের কথা, কিন্তু এগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করছি। আজকে আর বেশি লম্বা করি না, রোদ উঠেছে, গরমও লাগছে সবাই। প্রথম তো বৃষ্টি আসছিল, ভাবলাম যে ভালোই লাগবে, তারপর দেখলাম এত রোদ এসে গেছে, ঠিক আছে না? তো আপনারা সবাই ভালো থাকবেন। দুর্গাপূজা এসে যাচ্ছে, এখানে দুর্গাপূজা হয়, খুব ভালো করে মায়ের কাছে পূজা অর্পণ করবেন। এবং লক্ষ্মী পূজা আসছে, তারপরে কালী পূজা, খুব আনন্দ ফুর্তিতে থাকবেন। মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের দীর্ঘ আয়ু হোক, সবাই সুস্থ থাকবেন, মন ভালো রাখবেন, এবং যা যা সমস্যা আসবে মুখ খুলে বলবেন, আমরা আপনাদের পাশে আছি। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, জয় আই অসম।